ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আমার আজকের নিবেদন লেখক মাহবুব তালুকদারের লেখা গল্প সাহিত্য সাধনা। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প সাহিত্য সাধনা। সাহিত্যের জন্য সাধনা দরকার, আর সে সাধনা অত সোজা ব্যাপার নয়। ভজুদা বললেন, সাধনা কেমন করে হয় জানিস? এই সাধনা ঔষধালয়ের ঔষধ খেয়ে, আমি জবাব দিই। দূর বোকা, সে তো হচ্ছে স্বাস্থ্যের সাধনা, সাহিত্যের সাধনা নয়। সাহিত্যের সাধনা করতে গেলে, এতে সিদ্ধি লাভ করতে হলে সিদ্ধ পুরুষের মতো এগোতে হবে তোকে। এই সিদ্ধ তো অহরহই, আমি বাড়িতে একটা পাখা নেই বলে গরমে ঘেমে ঘেমে সিদ্ধ হচ্ছি। শুধু গা ঘামালে হবে না, মাথাও ঘামাতে হবে। মাথার ওপর লেপ তোশক চাপিয়ে খুব ভালো করে মাথা ঘামাবি। জগতের বড় বড় কবি সাহিত্যিকরা মাথা না ঘামিয়ে একটি অক্ষরও লেখে না। টুপি আর পাগড়ি পরার প্রচলন তো ওই জন্যই। আমি সায় দিই, ভজুদার যুক্তির কাছে নিঃসহায় বলেই আমাকে সায় দিতে হয়। সাহিত্য করতে গেলে দুটো জিনিস খুব দরকার। ভজুদা বলে যেতে থাকেন। ভাব আর ভাষা। ভাবের অভাব হলে সাহিত্যিকের জন্য তা দারুণ ভাবনার বিষয়। আজকাল এই চারদিকে দারুণ অভাব ভজুদা। অভাবের তাড়নায় তোদের স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে ভাবের সাহিত্যে বিশেষ দেখা যাচ্ছে না। কিন্তু লেখক হতে হলে অত নির্ভাবনায় বসে থাকলে তো চলবে না। আর ভাষা? আমি বিনীতভাবে জিজ্ঞাসা করি। ভাষা এমন হবে যে তার তোড়ে যেন সবকিছু ভেসে যায়। সাহিত্যকে ভাসিয়ে নিতে না পারলে ভাষা ভাষাই নয়। ডোবা বা বদ্ধ জলাশয়ের মতো আবদ্ধ হয়ে থাকলে তুই নিজেই ডুবে মারা যাবি। তোকে হতে হবে সাহিত্য সাগর কিংবা সাহিত্য মহাসাগর। এখন বেশি করে কলা খাস। কলা? ভজুদা বললেন, আকাশ থেকে পড়লি যে? কলা মানে হচ্ছে আর্ট। কলাই হচ্ছে সব সৃষ্টির পরিণতি। সাহিত্য সাগর হতে হলে মোটা মোটা দেখে সাগর কলা খাবি। লোকজনকে কলা দেখিয়ে না বেড়ালে কি কেউ সাহিত্যিক হয়? বললাম, কিন্তু আমার লেখা যে সম্পাদকেরা নিচ্ছে না মোটেই, ওরা আমার প্রতি দৃষ্টিপাত করছে না। তুইও ওদের প্রতি দুকোপাত করবি না। সম্পাদকরা না নিলে কি হবে, পাঠকরা নেবে। দেশের শ্রমজীবী মানুষের জন্য লিখে যা, শিশি বোতল কাগজওয়ালা লুফে নেবে। আসলে শ্রমজীবী তো ওরাই। ভজুদার এসব উপদেশ আমি অনেকবার শুনেছি। আমাকে সাহিত্যিক বানাতে অপরিসীম উৎসাহ তার। এ বিষয়ে তার উদ্যোগ ও উদ্দীপনার শেষ নেই। অবশ্য কারণও আছে এর। আমার লেখা গল্প, কবিতা, নাটকে ভজুদাই একমাত্র উপজীব্য। ভজুদা আমার লেখার নায়ক। সুতরাং আমার লেখার সুনামের উপর তার নামের খ্যাতি নির্ভর করছে। এসব বোঝেন বলেই সদা সর্বদা আমাকে প্রেরণা দিতে চলেছেন তিনি। সেদিন সকালে ভজুদা আমাদের বাড়ি এলেন। আমি তখনও বিছানায় পড়ে ঘুমোচ্ছি। আমাকে প্রবল বেগে নাড়া দিয়ে জাগিয়ে দিলেন তিনি। বললেন, এ কি প্যাঁচা, এখনো তোর ঘুম ভাঙলো না? কোথায় তুই দেশের লোকের ঘুম ভাঙাবি, আর তুই কিনা। এই কাল রাতে এই ঝড় বৃষ্টি হওয়ায় না ঘুমটা বেশ ঘন হয়েছে। ঝড় বৃষ্টি হলে তোর ঘুম বেশি হয়? ভজুদা অবাক হয়ে বললেন, মানুষের দুর্যোগের সময় একজন লেখক হয়ে তুই কি করে ঘুমোস আমি বুঝতে পারি না। কাল রাতে কত ঝড়ে ঘরদোর ভেঙে গেল সে তুই জানিস না। আমি আড়মোড়া ভেঙে তাড়াতাড়ি উঠে পড়লাম। আমাদের ঘর ভাঙেনি তো? তোকে নিয়ে আর পারা গেল না।
ভজুদা ধমকে উঠলেন, এত স্বার্থপর তুই, হ্যাঁ? লেখকরা সব আপন ভোলা হয়ে থাকে, অথচ তুই নিজের কথা ছাড়া আর কিছুই ভাবতে পারছিস না। আমি আর লেখক হতে চাই না, অভিমান ভরে আমি বললাম। ব্যাপারখানা কি? ভজুদা চোখ বড় বড় করে তাকালেন আমার দিকে। আজ কয়দিন ধরে প্রকাশকের বাড়ি বাড়ি ঘুরছিলাম, তার হাট বাজার থেকে শুরু করে রান্না পর্যন্ত করে দিচ্ছিলাম। আশা ছিল আমার লেখা তিনি ছাপাবেন, কিন্তু কাল তিনি মানা করে দিয়েছেন, আমার লেখা ছাপা সম্ভব নয়। এ কি কাণ্ড! ভজুদা ৮২ শিক্ষার এক চর কষালেন পিঠে। লেখা না ছাপালেই তোর প্রতিভাকে ছাপিয়ে রাখা যাবে ভাবছিস কেন? বানরের গলায় মুক্তোর হার পরিয়ে লাভ নেই। আমি বললাম, শুধু শুধু উলুবনে মুক্তো ছড়িয়ে লাভ কি? সে কথা ঠিক, তাই বানরের গলায় মুক্তোর হার ভালোই মানায়। সেবার একটা বানর চিড়িয়াখানার এক মহিলার গলা থেকে মুক্তোর মালা ছিনিয়ে নিয়ে গলায় পড়েছিল। মহিলার চাইতেও ভালো মানাচ্ছিল বানরটাকে। চারপাশের অনেক লোক ভিড় জমিয়ে দেখছিল কাণ্ডটা, অথচ মহিলার গলায় মালাটার দিকেও ফিরেও তাকায়নি কেউ। ভজুদা জিজ্ঞেস করলেন, তোর লেখা না ছাপার কারণ কি? লেখা কি বাস্তব হয় না? বাস্তবের পক্ষে প্রকাশকের কথাই ঠিক। ভজুদা বললেন, তোর লেখা কাল্পনিক, তোকে একদম কল্পলোকের অধিবাসী মনে হয়। তুমিও এ কথা বলছো? সত্যি বলেই বলছি। ভজুদা ঘাড়ে হাত দিলেন। ঘাড়ে ধাক্কা দিয়ে ঘাড়ে গদ্দানে আদর করলেন তিনি। বললেন, লিখতে হলে অভিজ্ঞতা চাই পেঁচা, জীবন দিয়ে সেই অভিজ্ঞতা অর্জন করতে হয়। জীবন দিয়ে ফেললে কলম চালাবো কেমন করে? অমর হতে হলে জীবন দিতেই হবে। ভজুদা বললেন, এ পথ হচ্ছে ত্যাগের পথ, আত্মত্যাগের পথ। ভজুদার কথায় কেমন উৎসাহ বোধ করলাম। মরতে তো একদিন হবেই, অভিজ্ঞতা অর্জনের জন্য মরাই সবচেয়ে শ্রেয়। তাহলে শহীদ সাহিত্যিক হিসাবে সাহিত্যের ইতিহাসে আমার নাম থেকে যাবে। ভজুদা খুব খুশি হলেন আমার কথা শুনে। অবশ্য তিনি বললেন, মারা যাওয়াটা বড় কথা নয়, মরার জন্য তৈরি হয়ে থাকাটাই বড়। সেদিন ঠিক করলাম ভজুদার সঙ্গে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য বেরিয়ে পড়ব। কল্পনার ঘোড়া ছুটিয়ে নয়, বাস্তবে গাড়ি ছুটিয়ে গল্পের প্লট খুঁজে বেড়াতে হবে। আর প্লট পাওয়াও চারটিখানি কথা নয়। বাড়ির প্লট পাওয়া সোজা বটে, কিন্তু পাওয়া অত্যন্ত দুরূহ। যাই হোক, ভজুদার পিছু প্লটের সন্ধানে বেরিয়ে পড়লাম আমি। এ কি, তোর মামা বাড়ি যাচ্ছিস? ভজুদা ধমকে উঠলেন। কাগজ কলম কই তোর? অগত্যা বড় মামার পার্কার, ছোট মামার পাইটট আর আমার দিস্তা 10 কাগজ সঙ্গে নিলাম। পথ চলতে চলতে ভজুদা বললেন, আমি হচ্ছি তোর গল্পের নায়ক। যা যা করব তা তা লিখবি, যেসব মূল্যবান ডায়লগ ছাড়বো তাও শর্ট হ্যান্ডের মতন লিখে রাখবি। রাস্তার ওপরে চটপট বসে পড়লাম। কাগজ কলম নিয়ে যেই লিখতে শুরু করেছি, অমনি ভজুদা তেড়ে এলেন। এটা আবার কি হচ্ছে? ডায়লগগুলো লিখে নিতে বললে যে, তাই লিখে নিচ্ছি। বাপের হোটেলে খেয়ে খেয়ে মাথা ভর্তি গোবর হয়েছে তোর। আরে আমি বাবা নই, ভাই। ভাই না ছাই, তুই হচ্ছিস আস্ত একটা হাবা। এখনো গল্পের প্লটই পেলাম না, আগেই তুই ডায়লগ লিখতে আরম্ভ করলি। এ তো ঘোড়া না দেখে চাবুক কেনা। আগে গল্প শুরু হোক, তারপর তো লেখা। কাগজ কলম বোঁচকা বেঁধে তুলে নিলাম। আবার দুপুরের পিচগলা রৌদ্রে গলদঘর্ম হয়ে সারাটা শহর ঘুরে বেড়ালাম দুজনে। নিরিবিলি রাস্তায় কিংবা জনতার মাঝখানে অনেক খুঁজলাম, কিন্তু প্লটের কোনো হদিশ পাওয়া গেল না। ঘটনা কিংবা দুর্ঘটনা কোনো কিছুর পাত্তা নেই। নিরিবিলি পথে একজন লোক হেঁটে যাচ্ছিল। পরনে পাজামা পাঞ্জাবি, বেশ বাঙালি বাঙালি ভাব। চুলের দৈর্ঘ্য দেখে মনে হয় কবি টবিও হতে পারে। ভজুদা গিয়ে আলাপ জমালেন তার সাথে। এ কথা সে কথার পর বললেন, গল্পের মাল মশল্লা কোথায় পাওয়া যায় বলতে পারেন? বাজারে গিয়ে দেখুন, ভদ্রলোক জবাব দিলেন। রান্নার মশল্লা নয়, গল্পের মাল মশল্লা। আপনাকে দেখে কবি মনে হচ্ছে কি না
তাই ভাবলাম কোথায় গল্পের মাল মশলা পাওয়া যাবে, আপনি হয়তো তা জানতেও পারেন। হ্যাঁ, তা জানি, ভদ্রলোক বললেন। কোথায়? এর মধ্যে। ভদ্রলোক তাঁর ঝোলার ভেতর থেকে একটা কলকে বের করে দেখালেন। এতে একটা টান দিলে এর ভেতর থেকে গল্প বেরিয়ে শুরুত করে আপনার মস্তিষ্কের ফোঁকায় চলে যাবে। দেখবেন ট্রাই করে। সর্বনাশ! ভজুদা আঁতকে উঠলেন। ওতে টান মারলে আমাদের বাড়িতে টেনে নিয়ে যাওয়ার উপায় থাকবে না। ভজুদা আর আমি দুজনেই সটকে পড়লাম কলকেওয়ালার কাছ থেকে। কিন্তু যাব কোথায়? কোথায় গেলে গল্প লেখার প্রেরণা জুটবে? আর হাঁটতে পা চলছে না। টলতে টলতে আমরা দুজনে একটা বাসে উঠে পড়লাম। বাসে চাপার বড় একটা সুযোগ জোটে না আমাদের। যতবার বাসে চড়েছি ওই পাদানিতে চেপেই গেছি। তাতে শরীরটা বাসের বাইরে থেকে যায় বলে পুরো দেহের ভাড়া দেওয়ার প্রশ্নই ওঠে না। চলাচলের এই সুবিধাজনক আবিষ্কারের কথা ভজুদাই বলেছেন। কিন্তু শ্রান্তি ক্লান্তিতে পাদানিতে পা রাখার সামর্থ্য আর নেই। বাসের ভেতরেই উঠে গেলাম আমরা। বাসের ভিড়ে দুজন আর কাছাকাছি থাকতে পারলাম না। এমন টানা হ্যাচড়া যে পরস্পরকে কাছি দিয়ে বেঁধে রাখলে তা সম্ভব হতো কিনা সন্দেহ। একটা সিট খালি হওয়ায় ভজুদা হঠাৎ সেখানে বসে গেলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলতে লাগলাম। পেঁচা রে, পেঁচা! হঠাৎ ভজুদার আর্ত চিৎকার শুনতে পেলাম। আমার পকেট মারা গেছে! সে কি? আমিও প্রায় আর্তনাদ করে সামনের দিকে এগোলাম। কি ছিল ভাই পকেটে? অচেনা একজন জিজ্ঞেস করলো। পকেটে যা থাকে। ভজুদার উত্তেজিত স্বর শোনা গেল। বুক পকেটে একটা পকেট বুক ছিল। কে নিয়েছে দেখুন। পাশ থেকে বলল একজন। ভজুদা আর কোনো উত্তর না দিয়ে তার পাশে বসা লোকটির গলার কলার চেপে ধরে বলল, আপনি নিয়েছেন? আমি আমি লোকটির গলার স্বর কাঁপতে লাগলো। 100 বার আপনি! ভজুদা চেঁচিয়ে উঠলেন, বের করুন আমার বই। লোকটির চোখ মুখ রাগে থমথম করছে। আপনি দেখেছেন আমাকে বই নিতে? না দেখলে কিছু আসে যায় না। বিজ্ঞের মতো ভজুদা বললেন। তাহলে প্রমাণ কি আপনার অভিযোগের? প্রমাণ নিশ্চয়ই আছে। ভজুদা জানালেন, একেবারে লিখিত প্রমাণই রয়েছে, ওই দেখুন। সবাই তাকিয়ে দেখল। বাসের গায়ে বেশ স্পষ্ট করে লেখা, সাবধান, পাশে পকেট মার আছে। সোৎসাহে বললেন, আপনি আমার পাশেই বসেছেন, পারবেন এ দোষ অস্বীকার করতে? কিন্তু কি হতে কি হলো জানি না, বাস শুদ্ধ লোক আক্রোশে ছুটে এলো ভজুদার দিকে। কেউ লাঠি বাগিয়ে এলো, কেউ লাঠি উঁচিয়ে ঝাঁপিয়ে পড়লো, আর ভজুদা তাদের সবার ওপর দুমাদুম কিল ঘুষি চালিয়ে যেতে থাকলেন। পেঁচা! পেঁচা রে, পেঁচা! ভজুদা মারামারির মাঝখানে চিৎকার করে উঠলেন, বলো! আমিও সায় দিলাম। গল্প স্টার্ট হয়ে গেছে। ভজুদা বললেন, ডায়লগ গুলো ঠিক মতো লিখে রাখ, দারুণ বাস্তব গল্প হবে রে এটা। তারপর লোকজনের দিকে তাকিয়ে ঘুষি চালাতে চালাতে তিনি বললেন, বাঁচিয়ে দিলেন আপনারা, প্লটের মতো প্লট জুগিয়ে দিয়েছেন একখানা। আমাদের সাহিত্যে সাধনায় যে বিফল হয়ে যেত না হলে।